দিনের দুপুরে যখন ধরো এই ঘটনাটা ঘটছে, শুট আউট হচ্ছে, তো গোষ্ঠী কন্দল তো সবসময়, এটা তো ব্যক্তি, আমি আগেও বলেছি এটা ব্যক্তিতান্ত্রিক ইন্ডিয়ান আর্মির প্রতি আমার সম্মান আছে এবং তাকে আমি সবসময় একটা স্যালুট জানাই। শেষ করার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে যোগ্য জবাব ভারত সরকার উপযুক্ত সময় অবশ্যই দেবে। কখনোই সেখানে ভারত সরকার চুপ করে বসে থাকবে না যখন ভারতকে ধ্বংসের লীলার কথা বলা হবে। মালদায় আবারও শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিতে নিহত তৃণমূলের অঞ্চল সভাপতি, আহত আরো 2। ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ তার পরিবারের। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত, তার কাছেই জেনে নেব মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি এবং গুলিতে নিহত তৃণমূল নেতা ঠিক 12 দিনের মাথায় আবার নতুন করে শুট আউটের এটা হবে, এটা তো হতেই থাকবে। আমি আপনাদেরকে আগেও বলেছি, দেখুন যে রাজ্যে একটা পুলিশ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, যেখানে রুল অফ ল নেই, যেখানে ব্যক্তি স্বাধীনতা নেই, যেখানে একটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস তথা সাংবিধানিক যে অধিকার সেটাকেই যেখানে মান্যতা দেওয়া হয় না, তো সেই রাজ্যে দাঁড়িয়ে যেখানে ব্যর্থ পুলিশ মন্ত্রী আমরা বারবার দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে। সে কোনো সংবিধানের ধার ধারে না, সে শুধুমাত্রই তার মিথ্যাচার, পোষণ এবং তোষণের রাজনীতি করতে ব্যস্ত। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাই দেখতে পারবো এবং হ্যাঁ সেটাই হচ্ছে। আজকে যেখানে মানুষের কোনো সেফটি সিকিউরিটি নেই সেখানে এইভাবে শুট আউট হচ্ছে, তুমি যেটা বলছো মালদা, ওটা আরো বেশি করে আমি বলবো যে খুব ক্রিমিনাল এরিয়া জায়গাগুলো, এখানে আরো বেশি করে মানে কোর ভাবে মানে ব্যবস্থাটা খুব ভালোভাবে স্ক্রুটিনাইজ করে সেই রকম পুলিশ পোস্টিং এবং সেইভাবে যোগ্য পুলিশ কর্মীদেরকে নির্বাচন করে বাছাই করে সেখানে রাখা উচিত এবং যাতে সিকিউরিটি সিস্টেম পুরো প্রপার থাকে, রাস্তাঘাট এবং মানে মানে দিনের দুপুরে যখন ধরো এই ঘটনাটা ঘটছে, তার মানে বুঝে না আমাদের রাজ্যে আইন কানুনের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে এটা শুধুই মানে মকারি চলছে, মানে আজকে রাজ্য চলছে নাকি এটা ছেলে খেলা চলছে সেটা রাজ্যবাসী জানে এবং রাজ্য যারা চালাচ্ছে তারা বলবে। এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত, যার ভিডিও ভাইরাল হয়েছে, দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে খুন করা হচ্ছে, মূল অভিযুক্তকে এখনো ধরতে পারেনি পুলিশ, শুধুমাত্র কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মূল অভিযুক্তকে দেখো, তুমি যেটা বলছো ধরতে পারেনি পুলিশ, সবসময় ব্যর্থ, সেটা আমরা আগেও জেনেছি। আজকে সিআইডি যেভাবে এভিডেন্স ট্যাম্পার করেছে প্রচুর কেসের ক্ষেত্রে, কামদুনি হাসকালে প্রচুর কেসের ক্ষেত্রে আমরা জানি সিআইডি এভিডেন্স ট্যাম্পার করে। পুলিশ সমস্ত যে প্রমাণ সেগুলোকে লোপাট করার জন্য মাস্টার। সেই পুলিশ কি করবে, তারা কিছু লোককে ডেকে আটক করে তারা প্রপার ভাবে তদন্ত করে এসআইটি বসা কেমন হলে সেটাই বলবো। অবশ্য সবই তো মাননীয় রাজ্য, মাননীয়ার গ্রিপিং, তাদের লোকেদের সেটিং, তো সেটিং এই হবে, কি আশা করতে পারেন। একটা গণতন্ত্রের রুল অফ ডেমোক্রেসি যখন থাকে না, গোল বদল যখন করেই যেতে হয়, তখন তো আমি মনে করি আস্তে আস্তে সেই মানে সরকারটারও বদল হওয়া দরকার। কারণ সরকার যখন এই রকম ভাবে একচেটিয়া সরকার মনোপলি চালাবে তখন এই জিনিসটাই হবে এবং ভবিষ্যতে গিয়ে দাঁড়িয়ে কিন্তু আর কোনো বিচারের জায়গায় থাকবে না। আপনি বিচার অবধি আস্তে আস্তে পৌঁছতে তো পারবেন না, তার আগেই তো আপনার জীবন শেষ। আর যে রাজ্যে কোনো নিরাপত্তা নেই, কোনো সিকিউরিটি সিস্টেম নেই, যে রাজ্যে রুল অফ ল নেই, ডেমোক্রেসি যেটা রুল অফ ল এর উপর ডিপেন্ড করে থাকে, ডেমোক্রেসিতে যখন সে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা নেই, তাহলে সেই ডেমোক্রেসিটা কিরকম ডেমোক্রেসি, এটা কি রাষ্ট্র কি রাজ্য চলছে, এটা তো পুরোপুরি মানে কোনোভাবেই কমেন্ডেবল নয়। এই জায়গাগুলো সংশোধনের খুবই প্রয়োজন আছে এবং আমাদের মন্ত্রিসভার পুরোপুরি রদবদলের দরকার আছে এবং আমাদের খোল নলছে পুরো আমাদের এই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সেটা পুরোটা আজকে বদল হওয়া দরকার। কারণ অ্যাডমিনিস্ট্রেশন কিছুই কাজ করবে না, জুডিশিয়ারি শুধুই বসে বসে মানে সব বিচার মানে সে সব মেনটেন করবে, জুডিশিয়ারির উপরেও তো সেটা একটা ভার পড়ে যাওয়া, মানে জুডিশিয়ারির কাছে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা করে ঠিক করে নিয়ে গিয়ে তবে জুডিশিয়ারি সেটা দেখতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেশন যখন এভিডেন্সও ট্যাম্পার করে দেবে, ঠিকঠাক সিকিউরিটি মেনটেন হবে না, পুলিশ রিপোর্ট যখন ডাকবে পুলিশ রিপোর্টটা মানে তারা ম্যানিপুলেট করে দেবে, তো শুধু তখন তো জুডিশিয়ারি সেই ক্ষেত্রে কিছু করারই থাকে না। তো অ্যাডমিনিস্ট্রেশন যে রিফর্মস, সেই জায়গার রিফর্মস কি, আগে পুরো রদবদল হোক তারপরে রিফর্মস, সেটা হলে সবচেয়ে ভালো হবে। মালদায় গুলিবিদ্ধ যে তৃণমূল নেতা, তার পরিবারের অভিযোগ যে তৃণমূলের মধ্যেই যে গোষ্ঠী কন্দল, তার জেরেই খুন, আবার গোষ্ঠী কন্দলের যে খুন। হ্যাঁ, তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্দল তো সবসময়, এটা তো ব্যক্তি, আমি আগেও বলেছি এরা ব্যক্তিতান্ত্রিক রাজনীতি করে, এরা কোনো দেশাত্মবোধক রাজনীতিই করে না। তৃণমূল তোলামূল সরকারটাই হচ্ছে ব্যক্তিতান্ত্রিক রাজনীতি
এরা সবসময় ব্যক্তিগত কিভাবে উন্নতি সাধন করবে, কে কত পয়সা করবে, লিফট করবে, সেন্ট্রাল লিফট মানে এসকালেটর তথা বাড়ি গাড়ি প্রপার্টি, এইটা নিয়ে এরা ব্যস্ত। এদের তো কোনো রকম কিছু ভাবনা চিন্তা করার কোনো জায়গা নেই যে কিভাবে দেশ সংশোধন হবে, দেশ কি করে ভালো থাকবে। গোষ্ঠীদ্বন্দ্ব হবে না কেন? গোষ্ঠীদ্বন্দ্ব কখন হয়? গোষ্ঠী হিসেবে কখন আপনি কোনো জায়গাকে ভাগ করতে পারেন? যখন সেটা ব্যক্তিতান্ত্রিক রাজনীতি হয়। তো যেটা ব্যক্তিতান্ত্রিক রাজনীতি সেখানেই গোষ্ঠী থাকে, সেখানেই গোষ্ঠীদ্বন্দ্ব হয়। যে রাজনীতি ব্যক্তিতান্ত্রিক নয়, দেশাত্মবোধক, সেই রাজনীতিতে কোনো ব্যক্তিও থাকে না আর কোনো গোষ্ঠীও থাকে না, এক দেশ এক কথাই হয়। তো তারা তো এক দেশ এক মানে কথা বলে না, তাদের জন্য এটা খুবই স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব তোলামূলে আমরা আগেও দেখে এসেছি, এখনো। কে কত বড় লোক হবে, কে কত মাননীয়ার কাছে যেতে পারলেন, মানে এটা মাননীয়াকে দেখুন, এটা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারণ আজকে মাননীয়ার নামটা ব্যবহার করে এই যে মাননীয়া পুষ্যপুত্ররা যারা দাবি করছেন তারা মাননীয়ার দ্বারা মানে মোটিভেটেড, সেটা তদন্ত হতে হবে সত্যি মাননীয়ার দ্বারা তারা মোটিভেটেড নাকি তারা নিজেরাই দাবি করছেন, তারা নিজেরাই তো এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো চালাচ্ছেন, তারা নিজেরাই তো ল অ্যান্ড অর্ডার গুলোকে ভায়োলেট করছেন। তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মাননীয়ার কি দায়িত্ব কর্তব্য? সেগুলোকে স্ক্রুটিনাইজ করা, তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তাদেরকে প্রপার তদন্তের আওতায় আনানো। না হলে কিভাবে ঠিক হবে? এটা চলতেই থাকছে, একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা হচ্ছে, আমরা বলছি। তারপরে কি? এর পরেটা কি? হাউ দ্য রুল অফ ল উইল বি মেনটেন্ড। রুল অফ লটা কিভাবে মেনটেন হবে সেটাই তো প্রশ্ন। সেটা মানুষ ভাবুক কিভাবে মেনটেন হবে। মানুষের অধিকার তো মানুষকেই ছিনিয়ে নিয়ে আসতে হবে। এরপরে ন্যাশনাল ইস্যুতে চলে আসি, যেখানে দেখা যাচ্ছে বর্ডার ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকায় কাঁটাতার দিতে বারবার বিজিবি এবং বাংলাদেশের কিছু দুর্বৃত্ত তারা বাধা দিচ্ছে বিএসএফ কে, এবং বিএসএফ এর গায়ে কখনো কখনো হাত তোলা হচ্ছে, এবং এই যে দুঃসাহস সেটা পাচ্ছে কোথায়? কেন্দ্রীয় সরকারের এখানে কি ভূমিকা? কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না এই বিষয়ে? দেখুন, ব্যাপারটা আপনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার যেটা পদক্ষেপ নেবে, সবই নিচ্ছে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ, এটা একদমই ভুল কথা। তুমি কেন্দ্রীয় সরকারকে দাগানো, নিজেদের দায়টাকে কেন্দ্রের ঘাড়ে চাপানো, এটা একদম মানে মানে ব্যাপক হারে চলে আসছে। আচ্ছা, আপনি তাহলে একটা জিনিস আজকে ভাবুন, আজকে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট আপনি পড়ুন, সেই একটা যেটা আজকে প্রযোজ্য কিন্তু শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রে। 931 কিলোমিটার যে জমি, যেটা সিপিএম আমলে তথা মমতা সরকারের আমলে যে জমিটা বিএসএফ কে দেওয়া হয়েছে, তার মধ্যে টোটাল 2200 অ্যারাউন্ড বা তার বেশি হবে, সেই অ্যামাউন্টটা কিন্তু পায় মানে আজকে আমাদের বিএসএফ। সেই জমিটা কেন এখনো পর্যন্ত মমতা সরকার মানে এই জায়গাটা কেন আজ পর্যন্ত দিচ্ছে না? প্রথম কথা, কেন তাহলে আজকে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের মামলা করে জমিটাকে হোল্ড করে রাখার চেষ্টা করা? কেন জমিটাকে না ছাড়া? যাতে করে জমিটাকে ছেড়ে দিলেই তো বিএসএফ ভালো করে কাঁটাতার দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বন্ধ করে দেবে ঢোকা। সেটা নিয়ে কেন মানুষকে কে ক্যাম্পেনিং করবেন? মাননীয় নরেন্দ্র মোদী স্যার কি তাহলে সবকিছু ছেড়ে এখন এরা কি রটাচ্ছে সেইটার প্রশ্নের উত্তর দিতে লেগে যাবে? দেখুন, সেটা তো পসিবল নয়। তাহলে আপনাকে বুঝতে হবে প্রথমেই যে বিএসএফ কেন কাজ করতে পারছে না। তার কারণ বিএসএফ কে যে জমিটা দেওয়ার কথা সেই জমিটা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি মাননীয়া। যে জায়গাটা আজকে এই তৃণমূল সরকার দেবে, সেই জায়গাটা ছেড়ে দিলে বিএসএফ সেখানটা ভালো করে, তিনি যদি সত্যিই চান যে ন্যাশনাল সিকিউরিটি থাকুক, তিনি দেবেন না কেন? সেটা সেটা তার দেওয়া উচিত। এবং যেই যেই জায়গায় এখনো পর্যন্ত স্থানীয় কৃষকরা ভারতীয় সীমান্তবর্তী এলাকার জমি ছেড়ে দিচ্ছে, সেই সব জায়গাতেও কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিজিবি, এবং সেই জায়গায় বারবার বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, এবং এই জায়গায় ইউনুস যে শান্তির দূত হিসাবে যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, এবং সেই ইউনুসের যে ভূমিকা, সেই ভূমিকা কতটা ভারতের জন্য মৈত্রী? দেখুন, ইউনুস সরকার যেটা করছে ভারতের সঙ্গে, সেটা কখনোই, কারণ প্রথম কথা ওখানে মাইনরিটি, আমাদের মাননীয় শ্রী আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে মাইনরিটিদের সুরক্ষা দিতে হবে দিতে হবে। সেই জায়গায় বাংলাদেশে কোনো মাইনরিটি হিন্দুর কোনো সুরক্ষাই নেই। তো সেইখানে যে ইউনুস সরকার সেই মাইনরিটি হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না, তারা কি মৈত্রী সম্পর্ক রাখবে? বা এটা আপনি মনে করেন, বা তারা বিজেপি যেভাবে কাঁটাতা দিতে বলছেন, বাধা দিচ্ছে, সেই জায়গাটা সেটা ইউনিট সরকার মানে পাস করিয়ে দেবেন? যারা আজকে ভারত বিরোধী স্লোগান দেয়, আজকে যারা আজকে এই পশ্চিমবঙ্গে পুরোপুরি সন্ত্রাসটাকে ছড়িয়ে দিয়েছে, আজকে পুরোপুরি বাংলাদেশ হয়ে গিয়েছে আমাদের দ্বিতীয় বাংলাদেশ আজকে এই পশ্চিমবঙ্গ, সেই বাংলাদেশের ইউনিট সরকার তারা কার হয়ে কথা বলবে? মানে তারা ভারতের হয়ে স্লোগান দেবে, এটা আপনি ভাবছেনই বা কি করে? যারা ভারতকে সর্বাংশে ধ্বংস করতে চায়, যারা হিন্দুত্বের কথা বললেই মারতে যায়,
খুনোখুনি কথা বলে, হিন্দু রাষ্ট্র করব যারা বলা যায় না, তারা আমাদের দেশ নিয়ে পড়ে আছে কেন? তারা কেন ভারত নিয়ে পড়ে আছে? ইউনিশ সরকার, সেটা ইউনিশ সরকার মৈত্রীর জায়গা কখনোই রাখেননি, মৈত্রী চুক্তি পুরোপুরি ভায়োলেট করেছেন। এবং এটার কস্ট ডেফিনেটলি, দেখুন ভারত সরকার আজকে শান্তির বাণী বলে, নন ভায়োলেন্ট কথা বলে, তারা তাদের বয়ানটাকে ঠিকভাবে রাখে। এই নন ভায়োলেন্সটাকে আমাদের হিন্দুদের দুর্বলতা বলে মনে করেছে এই বাংলাদেশ তথা ইউনিশ সরকার তথা এই যে সামগ্রিক একটা জাতিগোষ্ঠী, বুঝতে পারছেন তো? এই দুর্বলটা ভাবার কোনো কারণ কিন্তু নেই, কারণ এটা সত্যি যখন হিন্দু জাগরণ যখন হবে, খুব খারাপ ভাবে হবে সেই জায়গাটা। এইরকম ভাবে দিনে 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 হিন্দু নিধন করে, হিন্দু জেনোসাইড, বাংলাদেশে আজকে কি ঘটনা ঘটেছে, দিনে দিনে হিন্দু জেনোসাইড, দিনে দিনে হিন্দু মেয়ে রেপ, কনভার্সন, মানে এ টু জেড, সেটা নিয়ে আমরা কাউকে কথা বলতে কিন্তু দেখি না। আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতীয় মুসলিমদেরও আমি কথা বলতে দেখি না। কেন দেখি না বা কি সেটা তারা বলবে। তবে ইউনিশ সরকারের যে আজকে চাল, সেটা বারে বারে এটাই প্রমাণ করে দিচ্ছে যে তারা হিন্দু বিরোধী, তাই তারা ভারত বিরোধী। আমরা ভারতবর্ষ যেহেতু হিন্দুত্বের কথা বলি, হিন্দু সুরক্ষার কথা বলি, হিন্দুদের কনভার্সন আটকানোর কথা বলি, হিন্দু জেনোসাইডের বিপরীতে বলি, হিন্দুদের সামগ্রিক উন্নতির কথা বলি, হিন্দুদের জন্য দেশ গড়ার কথা বলি, তাই এই ইউনিশ সরকার আমাদের বিরুদ্ধে, এবং এরা বিরুদ্ধাচরণ করবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে উপযুক্ত সময়ে ভারত সরকার যোগ্য জবাব দেবে বাংলাদেশকে, ইউনিশ সরকারকে, এমনটাই? ভারত সরকার সবসময় ভারত সরকার প্রথমেই যোগ্য জবাব দেওয়ার দিকে যায় না। প্রথম ভারত সরকার তার যে ইন্টারনাল সিকিউরিটি এবং সেফটি, যেটা বর্ডারে আমাদের জওয়ানরা সব সময় আজকে গুলি খেয়ে আছে বলে আজকে আপনি আমি দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছি, রাত্রেবেলা আমরা ভাত খেয়ে শান্তির ঘুমটা করতে পারছি। আজকে আমরা যারা নিজেদের দেশের জন্য আত্মবলিদান তথা আত্মত্যাগ, নিজেদের সংসার ঘর সন্তান ছেড়ে তাদের জন্য আমরা কতটুকু টাইম, কতটুকু কথা, কতটুকু সময়, সেকেন্ড খরচা করি, যে ভারত সরকার আজকে পুরোপুরি আমাদের ইন্টারনাল সিকিউরিটিটাকে দেখছে, সেই ভারত সরকার তথা এই ইন্ডিয়ান আর্মির প্রতি আমার সম্মান আছে, এবং তাকে আমি সবসময় একটা স্যালিউট জানাচ্ছি ইন্ডিয়ান আর্মিকে, প্রথমত। এবং দ্বিতীয়ত, যে প্রশ্নটা তুমি করছো যে যোগ্য জবাব, ভারত সরকার প্রথমে তার দেশকে নিয়ে চিন্তিত, কারোর প্রতি প্রতিশোধ নিতে নয়। তবে হ্যাঁ, যখন আমাদেরকে শেষ করার প্রশ্ন আসে, ভারতকে শেষ করার প্রশ্ন আসে, হিন্দুত্বকে শেষ করার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে যোগ্য জবাব ভারত সরকার উপযুক্ত সময় অবশ্যই দেবে। কখনোই সেখানে ভারত সরকার চুপ করে বসে থাকবে না যখন ভারতকে ধ্বংসের লীলার কথা বলা হবে। অর্থাৎ ভারত সরকার যোগ্য জবাব সঠিক সময় দেবে, এমনটাই আশাবাদী হাইকোর্টের আইনজীবী সংযুক্তা সামন্তের। তবে বাংলাদেশ কবে শুধরাবে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। কলকাতা হাইকোর্ট থেকে অনিমেষ মণ্ডল, দি ক্যালপল।